আসসালামু আলাইকুম ভাইরা। আমরা অর্গানিক কেমিস্ট্রির একদম ভেরি লাস্ট লেকচারে চলে আসছি, না ভেরি লাস্ট না, আমাদের টেক্সট বুকের কন্টেন্টের লাস্ট লেকচার। এখনও আমাদের কিন্তু অনেক কিছু বাকি আছে যেটা দেখবো পরে। আগে শেষ করে নেই সব টপিকস। এখন এই টপিকসগুলো ইউটিলাইজ করে আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি এই জিনিসগুলো আমি এখানে দিই নাই। তোমরা সব অধ্যায় যখন ভালো করে শেষ করে আসবা, সব জিনিসগুলো যখন মাথায় রাখবা, তখন এর পরবর্তী যে পার্টগুলো থাকবে সেখানে দেখবো হচ্ছে কীভাবে আমরা কিছু যোগের পারস্পরিক রূপান্তরগুলো দেখাইতে পারি, কিভাবে আমরা কোনো একটা যৌগ থেকে কি উৎপন্ন হচ্ছে তা দেখতে পারি। তার জন্য কিছু স্পেশাল বিক্রিয়া আরও দুই একটা আছে বলছিলাম না, ওই জিনিসগুলো আমরা দেখব। আপাতত বলতে এটাই, আর হয়তো ওটা আর দুই তিনটা লেকচার অ্যারাউন্ড কিছু তোমাদের ইন্টার কোশ্চেন সলভ বিগত সালের এই বছর আসার মতো কিছু কোশ্চেন, এই সব মিলাই কিছু ইঞ্জিনিয়ারিং আসা কোশ্চেন, এই সব কিছু জিনিস বাকি আছে ধরো, মানে প্র্যাকটিস নির্ভর ক্লাসগুলো। মূল ক্লাস কিন্তু আমাদের এইটাই শেষ। হ্যাঁ, তাহলে শুরু করি আমরা আমাদের ফাইনাল লেকচার, পলিমার। ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে কোশ্চেন আসে তোমার ইনডেপথ কোশ্চেন আমি একটু এখানে পড়াবো। এটা পলিমার অ্যাকচুয়ালি কীরকমভাবে কাজ করে, পলিমারের কতগুলো পলিমারাইজেশন রিয়াকশন আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। পলিমার বললেই আমাদের মাথায় সবার আগে চলে আসে পলিথিনের নাম। পলিমার বললেই পলিথিনটা চলে আসে, যে হ্যাঁ এটা তো একটা পলিমার, পলিথিন ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমরা। অ্যাকচুয়ালি পলিমার মানে এটা কিন্তু এক ধরনের অর্গানিক কম্পাউন্ডের কোনো চেঞ্জ, মানে ইথিন, পলিথিন তো ইথিন থেকে হয়। অর্গানিক কম্পাউন্ডটাকে আমাদের অতি উচ্চ চাপ আর তাপে, মানে কিছু প্রভাবকীয় পরিবর্তনের মাধ্যমে তারকে প্রেশারাইজ করে তার বৈশিষ্ট্যটাকে আমাদের নিজস্ব কাজে ইউজ করা হয় পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে। পলিমারকরণ বিক্রিয়া একটা জাস্ট কী বলবো, বাহ্যিক একটা প্রসেস। এখানে কেমিক্যাল চেঞ্জটা খুব কম হয় পরমাণুতে। কেমিক্যালি যে যাদের চেঞ্জ হচ্ছে, বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাচ্ছে তার নিজস্ব, এরকম কিন্তু না, তারা পরস্পর লিঙ্কড হয়ে যাচ্ছে, এক কথায় লিঙ্কড। ওকে, এইটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য, যেখানে তোমার মৌলের অতটা চেঞ্জ হয় না বৈশিষ্ট্য ধর্ম, কিন্তু তুমি ওখান থেকে একটা চেইন পাও যেটা দ্বারা একটা তোমার নতুন যৌগের মতো আচরণ করে, সব সম্মিলিতভাবে। পলিমারকরণ বিক্রিয়া আমাদের আপাতত সিলেবাসে আমরা দুই প্রকার পলিমার নিয়ে কাজ করবো। একটা হচ্ছে সংযোজন বা জুত পলিমার, আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। আমরা দুইটা পলিমার নিয়ে কাজ করব, জুত আর হচ্ছে ঘনীভবন। এই দুই পলিমার নিয়ে আমরা আমাদের ক্লাসটা আজকের রাখবো। কি আর একটা বিক্রিয়ার সিম্পল কৌশল দেখব। তো জুত পলিমার মানে যেটা বোঝায় যে জুত পলিমার, জুত বা অ্যাডিশন পলিমার, এটা মানে বোঝায় যে একটা যৌগ থেকেই তোমার একই যৌগ পরস্পর আবদ্ধ হয়ে একটা মানে তোমার পলিমার তৈরি করবে। যেমন এন সঙ্গ ধরো এ মৌল আমি তোমাকে দিলাম, এটা পরস্পরের মধ্যে বিক্রিয়া করে পলিমার তৈরি করবে। হ্যাঁ, এটা হচ্ছে কাহিনী। এটা পরস্পর মিলে পলিমার তৈরি, এটাকে বলবো আমরা জুত পলিমার। ঠিক এই জুত পলিমার হচ্ছে আমাদের পলিথিন, কারণ সেখানে আমার মনোমার একটাই। জুত পলিমার বলতে যে আমরা যেটা বুঝি একটা মনোমার একটি। পলিমার আসলেই মনোমার আসবে। মনোমার হচ্ছে পলিমারের ক্ষুদ্রতম একক, যে ক্ষুদ্রতম এককটা আছে সেটা হচ্ছে মনোমার। যেমন এখানে এ হচ্ছে একটা মনোমার, এ হচ্ছে তার একটা মনোমার। এই অসংখ্য মনোমার মিলে একটা পলিমার সৃষ্টি হয়। তো এত কথা না বাড়াই আমরা ডিরেক্ট একটা আমরা পলিমারাইজেশন রিয়াকশনগুলো স্টার্ট করা শুরু করব। পলিমারাইজেশন বিক্রিয়াগুলো দেখলেই আমাদের সব কিছুই মোটামুটি ধরো ক্লিয়ার হয়ে যাবে। পলিমারাইজেশনের একটা জেনারেল ফর্ম হচ্ছে এরকম, CH2CHZ। এই জেড এর অনেকগুলো হইতে পারে। জেড সমান এইচ হলে তাকে আমরা ইথিন বলবো। জেড সমান তোমার সিএন হলে তাকে আমরা তোমার নাইট্রাইল বা অরলন বলবো। আমাদের জেড সমান যদি হয় হচ্ছে সিএল, তাকে আমরা বলবো পলিভিনাইল বা পিভিসি। জেড সমান আমাদের যদি বেনজিন হয় তাকে আমরা বলবো পলিস্টার বা পলিস্টারিন। বোঝা গেছে? এরকম কিছু কনসেপ্ট আছে। এটা হচ্ছে জেনারেল ফর্ম, যে এগুলোর প্রত্যেকটা চেঞ্জ আসে। জেড এর মান কি বললাম, এইচ হলে পলিথিন বলবো, এন দিব এই জায়গাতে, এন পলিথিন। জেড সমান সিএল হলে তাকে বলবো আমরা পিভিসি অর পলিভিনাইল ক্লোরাইড। এই হচ্ছে কাহিনী। তাহলে আমি ডিরেক্ট শুরু করবো হচ্ছে আমাদের পলিইথিন দ্বারা। আমাদের রিয়াকশানগুলো আমি এখন থেকে শুরু করতেছি। রিয়াকশান আমার দেখবো হচ্ছে শুরুতে 1 নম্বরে পলিইথিন। এইসব বিক্রিয়া তোমার বিক্রিয়া ইম্পর্টেন্ট, বুঝছো? ভেতরের কনসেপ্টগুলো মুখে বলে দিচ্ছি। বিক্রিয়া হচ্ছে
বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই যে পদার্থগুলো মানে যেসব যৌগ থেকে বিক্রিয়াটা হচ্ছে ওই যৌগগুলোর প্রস্তুতিও ইম্পর্ট্যান্ট। ওকে, এই হচ্ছে কাহিনী। পলিইথিন অ্যাকচুয়ালি ইথিন থেকে তৈরি, এটা আমাদের বুঝতে কোনোই সমস্যা নাই। ইথিন, এখন ইথিন আমরা বানাইতে পারি কীভাবে? তোমাকে বললো যে তুমি একটা যৌগ থেকে পলিইথিন বানাই দেখাও, তখন কি তোমাকে ওই যৌগ থেকে ইথিন বানাইতে হবে যেগুলো আমরা আগে দেখছি? সেই ইথিন থেকে তুমি কিছু প্রভাবকীয় চেঞ্জ লিখেই পলিথিনটা বানাই ফেলতে পারবা। রিয়েকশনটা দেখো কি হয়। এই পলিথিন রিয়েকশন শুরুতে না, রিয়েকশন তোমরা কিন্তু এইভাবে লিখো যে পলিথিন তোমরা দেখা হচ্ছে হবে যে NCH2 ডাবল বন্ড CH2, এখানে লিখো হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেশার। কী করো যে না আমার এটা তো এখানেই থাকে, CH2 দুই পাশে দুটা বন্ড বের করে। ওকে, আমি 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 কোনো আপত্তি রাখি না এই জায়গাতে। যারা নর্মালি এই কাজটা করে আসছে 90 থাকতে, তারা মনে হয় এখন এই কাজটা করতে ইচ্ছুক। বাট এইটা কিন্তু আমি খুব এখন প্রিফার করবো না, কারণ এইখানে উচ্চচাপ আর উচ্চতাপ না, আমার কিন্তু প্রভাবকের নামটা যদি আমার জানা থাকে আমার উল্লেখ করতে হবেই। এবং এইসব বিক্রিয়ার জন্য প্রভাবকের নামটা ইম্পর্টেন্ট, প্রভাবকের নামটা এইসব বিক্রিয়ার জন্য ইম্পর্টেন্ট। কারণ পলিথিন অ্যাকচুয়ালি দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে হাই ডেনসিটি পলিথিন, একটা হচ্ছে লো ডেনসিটি পলিথিন। তোমরা দেখছো LDP আর HDP নাম শুনেছো কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে HDPE আর আরেকটা হচ্ছে LDPE, হাই ডেনসিটি পলিথিন আর লো ডেনসিটি পলিথিন। এই দুইটা কিন্তু এই সিস্টেমের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ আসে। এই প্রভাবকের কিন্তু দুইটার ক্ষেত্রে চেঞ্জ আছে। তো এক নাম্বার হচ্ছে আমি কি বললাম HDP, দুই নাম্বার হচ্ছে LDP। HDPEর ক্ষেত্রে এক নাম্বার, আমি HDPটার একটু ব্যাখ্যা এখানে দিই। HDPE এই রিয়েকশনটা তোমার প্রভাবকের চেঞ্জটা কিন্তু সবার আগে দরকার। পলিথিন তুমি নিছো একইভাবেই নিবা, H2C ডাবল বন্ড CH2 লিখো একভাবে, কোনো যায় আসে না। এইখানে একটা নির্দিষ্ট প্রভাবক ইউজ করতে হবে তোমাকে। এই প্রভাবক যদি তুমি ইউজ না করো তোমার জীবনেও HDP তৈরি হবে না। তোমার যদি কেউ বলে যে HDP তৈরি করে দেখাও, তাহলে কিন্তু তোমার এই সমস্যাটা অবশ্যই ফেস করতে হবে। টেম্পারেচার লাগে 70 to 100 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার লাগে হচ্ছে 3 to 10 ATM, প্রেশার লাগে হচ্ছে 3 to 10 ATM। এবং তোমার প্রভাবক হিসেবে লাগে হচ্ছে ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম, ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম আর টাইটানিয়াম ট্রাইক্লোরাইড। কি লিখছে এখানে বলো তো? Al(C2H5) মানে ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম আর টাইটানিয়াম টেট্রাক্লোরাইড। এই দুইটার একটা স্পেশাল নাম আছে, এই দুইটাকে বলা হচ্ছে জিগলার নাটা প্রভাবক। জিগলার নাটা প্রভাবক। তুমি যে জিগলার নাটা প্রভাবক ইউজ না করো, তোমার কিন্তু এখান থেকে কখনোই এই যে এটা তোমার তৈরি হবে সেটা কিন্তু কি না, সেটা কিন্তু HDPE কখনোই হবে না। ওকে, তার মানে এখান থেকে আলটিমেটলি কিন্তু এই যোগটাই পাবো, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই, আমি কিন্তু এটাই পাবো এখান থেকে। CH2 আমি কিন্তু এখান থেকে এইটাই পাবো পলিথিন, কিন্তু এইটা হবে হচ্ছে HDPE এই কটার জন্য, এই ভ্যারিয়েন্টটার জন্য। এরপরে যেটা আসবে LDP এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই উপরের জিনিসটা, কিন্তু LDP আমরা যেটা লিখি সচরাচর যদি বলে LDP সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়। তো সেখানে আমি কী করবো যে আমার ওইটাই নেবো যে N-mol CH2, এখানে আমার টেম্পারেচার লাগে অ্যারাউন্ড 250 ডিগ্রি সেলসিয়াস আর প্রেশার লাগে হচ্ছে হাই প্রেশার দিলেই কিন্তু আমার এখান থেকে যেটা আমি পাবো সেটা হচ্ছে আমার LDPE। ক্লিয়ার? এটা কি মনে থাকবে? ভেরি গুড। যদি এটা মনে থাকে, আমাদের আরেকটা বিক্রিয়া দেখতে হবে। সে বিক্রিয়াটা হচ্ছে 2 নাম্বার বিক্রিয়াতে আমরা এখন চলে যাব। 2 নাম্বার বিক্রিয়াতে আছে হচ্ছে PVC, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। PVC বানানোর জন্য তোমার সবার আগে দেখতে হবে যে পলিভিনাইল ক্লোরাইড অ্যাকচুয়ালি কী। পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে যদি এই তোমার ইথিনের সাথে একটা H অপসারণ হয়ে তোমার একটা ক্লোরিন যুক্ত হয়, একটা H প্রতিস্থাপন হয়ে, তাকে আমরা বলি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ওই ভিনাইল ক্লোরাইড থেকে কিন্তু আমার আসবে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তার মানে অ্যাকচুয়ালি ইথিন হচ্ছে আমার CH2
ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH, সিল হচ্ছে আমার পলিভিনাইল ক্লোরাইড। ওকে, মানে ভিনাইল ক্লোরাইড আর কি, সেখান থেকে পলিভিনাইল ক্লোরাইড আসবে। তো এইটা বানানোর জন্য আমাকে মূলত ইউজ করতে হচ্ছে ইথাইন। হ্যাঁ, ইথাইন। আমি কিন্তু এই জিনিসটা দেখাই দেবো যে বিক্রিয়াগুলো কী হচ্ছে। এখানে আমার মূলত শুরুতে ইথাইন ইউজ করতে হয়। ইথাইনের সাথে আমি যদি একটা মার্কারির যৌগ, মার্কারির লবণ প্লাস HCl এবং তাপমাত্রা দিয়ে অ্যারাউন্ড 160 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি এখান থেকে কী পাবো জানো? এখান থেকে আমি ডিরেক্ট পেয়ে যাবো হচ্ছে আমার ভিনাইল ক্লোরাইড, CH2 ডাবল বন্ড CHCl। এইটাকে তুমি কিছুটা চিন্তা করতে পারো, লিনলার বিক্রিয়ার কিছু কাজ করতো, যে একটা প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ করলে আমার কী হইতো, যে বিক্রিয়াটা অ্যালকেনে পর্যন্ত যাইতো না। এখানেও ঠিক তাই হচ্ছে, যে অ্যালকেনে পর্যন্ত আর যাচ্ছে না। এরপরের গ্যাসটা কিছুই না, এরপরের গ্যাসটা হচ্ছে এইটাকে যদি আমি এই যৌগটাকে যদি আমি টেম্পারেচার ক্রিয়েট করি এখানে, যে অ্যারাউন্ড 50 to 55 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আমার এটা পরিণত হয়ে হচ্ছে, এটা আমার মনোমার, এটা পরিণত হয়ে হচ্ছে এইখানে CH2 CHCl। এই দেখো, এইভাবে লিখতে হয় যে ডাবল বন্ডের দুই পাশে তুমি ডাবল বন্ডের দুই পাশে বের করে দেবো, মূলকটা নিচে লিখে দেবো, যেটা বলবো Z ইকুয়াল টু আমার, এখানে Z এর মান হচ্ছে Cl, এখানে Z এর মান হচ্ছে পলিথিনে হচ্ছে Z সমান হচ্ছে H, আর ভিনাইল ক্লোরাইড আমার Z সমান হচ্ছে Cl। ক্লিয়ার? এইটা এই যৌগের সাথে এগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বোঝা গেছে? এটা হচ্ছে 2 নাম্বার। আমি যদি এবার 3 নাম্বার বিক্রিয়াতে আসি, 3 নাম্বার বিক্রিয়া হচ্ছে তুমি 4 নাম্বার বিক্রিয়া, 4 না 3 আর এই দুটো ম্যাক্স। 3 নাম্বার বিক্রিয়া যদি আসি আমি, তাহলে আমি লিখবো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যৌগ আছে, তাকে আমরা বলি পলিপ্রোপিন। তাকে বলি আমরা পলিপ্রোপিন। 3 নাম্বার আমি দিলাম এখানে, 3 নাম্বার, তাকে আমরা বলি হচ্ছে পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন আর পলিপ্রোপিন। পলিপ্রোপিন আসছে কি বলতো? প্রোপিন থেকে আসছে না? পলিপ্রোপিন তো আসছে প্রোপিন থেকে। প্রোপিন যৌগটা দেখতে কেমন আমার? CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, এটা আমার প্রোপিন। প্রোপিনের সাথে যদি আমি বিক্রিয়া করাই হচ্ছে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড আর ক্লোরোঅ্যালুমিনিয়াম ট্রাইথাইল, একটাতে ক্লোরিন যুক্ত হয়েছে আর 2টা হাত থাকবে, হাত ক্লোরিনের 3টে হাত যেহেতু, তাহলে কী হবে? এখানে 2 হবে, এটা 2 হবে, এখানে 2 হবে। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে আমার পলিপ্রোপিলিন। বিষয়টা কি কোনো ঝামেলা? দেখো তো, আমি ডাবল বন্ড থেকে দুই পাশে পার করে দেবো, CH-টাকে নিচে নামাই দেবো, CH2 CH এর সাথে একটা CH3 ছিল, এটাই হচ্ছে আমার পলিপ্রোপিলিন। ক্লিয়ার? মনে থাকবে? গুড। এখানে আমি নিচের পার্টটা একটু মুছতে চাই, নিচের পার্টটা মুছে দিলাম। তোলা হয়েছে, আমি আশা করি তোলা হয়েছে। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে জানাশোনা একটা যৌগ আমাদের, মানে তুমি নাম শুনেছো আর বাট বিক্রিয়া দেখো নাই হয়তো, সেটা হচ্ছে পলিস্টারিনটা পরে দেখায়, আগে দেখা হচ্ছে টেফলন, PTFE, মানে 9-10 বিক্রিয়াতে আমরা এখনো আছি। পলিটেট্রাফ্লোরোইথিলিন। এই যৌগটার বিক্রিয়া খুবই ইজি, মানে এরকম এক লাইনের বিক্রিয়া, কিন্তু তোমাকে প্রভাবকটা কিন্তু যতটুকু তুমি জানতে হবে ততটুকু যেন মনে থাকে। CF2 ডাবল বন্ড CF2, আমার এটা লাগবে কত সংখ্যক? N সংখ্যক। এর সাথে তোমার অ্যাড করতে হয় হচ্ছে FeSO4 আর H2O2, ফেরাস সালফেট আর হাইড্রোজেন পারক্সাইড। FeSO4 আর হাইড্রোজেন পারক্সাইড তুমি যদি অ্যাড করো, তাহলে এখান থেকে তোমার পলিটেট্রাফ্লোরোইথিলিন তৈরি হয়। কিন্তু অ্যাকচুয়ালি এইটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে এটার নামটা খুব দরকার। এটিকে বলা হচ্ছে ফেন্টন বিকারক। কি বললাম? ফেন্টন বিকারক। আর HDP তৈরি করতে কী লাগছিল? জিগলার নাটা প্রভাবক বা জিগলার নাটা বিকারক, ওখানে কিন্তু আমার ইউজ হচ্ছিল। ক্লিয়ার? এইটা গেল পলিটেট্রাফ্লোরোইথিলিনের কাহিনী। এরপরে যেটা আসবে যে 5 নাম্বার বিক্রিয়া, আমি মোটামুটি তোমাদের যা দরকার যতটুকু দেখাচ্ছি, আরও কিছু আছে এক্সাম্পল তোমরা এর মধ্যে আর কি পাবা এক্সাম্পল অনেকগুলো। পলিমারের তো শেষ নাই, অনেকগুলো পলিমার আছে।
এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্ট্যারিন বা পলিস্টারটা এখান থেকে হয়। পলিস্ট্যারিন এই যৌগটা তোমাদের একটু জানাশোনা লাগবে। পলিস্ট্যারিন যৌগটা একটু চেনা উচিত। পলিস্ট্যারিন যৌগটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। পলিস্ট্যারিন হচ্ছে এরকম দেখতে একটা যৌগ, CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে পলিস্ট্যারিন। তো এই পলিস্ট্যারিন তুমি যদি বানাতে না পারো তাহলে কিন্তু তুমি বিক্রিয়া করতে পারবা না। এটা বানাইতে হবে না, এটা না বানালে কিন্তু বিক্রিয়া করতে পারবে না। পলিস্ট্যারিনের প্রস্তুতিটাকে সবার একটু দেখি, প্রস্তুতিটা দেখলে আমাদের বিক্রিয়া করতে সুবিধা হবে। পলিস্ট্যারিনের প্রস্তুতি হচ্ছে দেখো বেনজিন, যেহেতু বেনজিন বলাই আছে আমার বেনজিন লাগবে। বেনজিনের সাথে আমি বিক্রিয়া করাবো হচ্ছে ইথিনের CH2 ডাবল বন্ড CH2, কিছুটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের মতো কিছুটা মনে করতে পারো, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। বেনজিনের বিক্রিয়া এসব লাগে প্রতিস্থাপনের জন্য আমার লুইস অ্যাসিডটা ইউজ হয়। দিলে এখান থেকে কী হবে বলো তো, ইথাইল বেনজিন তৈরি হবে। এখান থেকে আবার তৈরি হবে হচ্ছে ইথাইল বেনজিন। এই ইথাইল বেনজিনের সাথে তুমি যদি ফেরিক অক্সাইড Fe2O3 অর ক্রোমিয়াম অক্সাইড যদি তুমি ইউজ করো সাথে H2, কী হবে বলো তো, যদি ইউজ করো তাহলে এখান থেকে H2টা বের হয়ে আসবে। হ্যাঁ, H2 বের হয়ে আসলে আমি এখান থেকে কী পাবো বলো তো, এই দুটো আমার কিসে পরিণত হয়ে যাবে, CH ডাবল বন্ড CH2-তে, তাই না? এরপরে আমি এটাকে পলিমারাইজেশন করলে এরপরে স্টেপটা হচ্ছে পলিমারাইজেশন, মানে তোমার উচ্চতাপ। এরপর পলিমার ক্রিয়েট করলে পলিমারাইজেশন হলে আমি এখান থেকে পাবো হচ্ছে এই যৌগটা, যে CH2N। হ্যাঁ, এটা ধর আমি মুছে দিতে পারি, এটা মুছে দিতে পারো। তার মানে অ্যাকচুয়ালি এখানে জেড সমান বসতেছে কি বলো তো, এই জেড এর মান, এই ক্ষেত্রে আমার জেড সমান ছিল হচ্ছে এই যৌগের জন্য জেড সমান ছিল হচ্ছে আমার CH3 বন্ড CH3, আর এই ক্ষেত্রে আমার জেড সমান হচ্ছে বন্ড C6H5। এটা কিন্তু বলতে পারি C6, এটা মানে তো C6H5 ফিনাইল মূলক আর কি। ক্লিয়ার? এরপরে 5-এর পর আমরা যদি 6 নম্বর বিক্রিয়া দেখি, 6 নম্বর বিক্রিয়াটাও একটু ইম্পর্টেন্ট। 6 নম্বর বিক্রিয়ার নাম হচ্ছে অরলন অর অ্যাক্রিলন। অরলন। তো এই অরলন অর অ্যাক্রিলেন যেটা বলতেছে আমরা, এটা মূলত হচ্ছে নাইট্রাইলের যৌগ, মানে সায়ানাইডের যৌগ। এখান থেকে এটা মূলত উৎপন্ন হচ্ছে এই জায়গায় ইথিন নাইট্রাইল আর কি বলতে পারো তুমি, ইথিন নাইট্রাইল, সরি হ্যাঁ ইথিন প্রোপিন, আমি কি বলতাম যে অ্যালকাইল সায়ানাইড আর মূল যৌগটা সহ, মানে প্রোপিন নাইট্রাইল হচ্ছে আমার বিক্রিয়ক। তাহলে এটা যেটা হয় যে CH2 ডাবল বন্ড CHCl, এখানে পলিমারাইজেশন করলে আমি পাবো হচ্ছে CH2 CH, এখানে Cl। এইটা হচ্ছে আমার অরলন অর অ্যাক্রিলেন। তো এই জিনিসগুলো কিন্তু মনে থাকা অবশ্যই লাগবে। ওকে, এইটা গেল হচ্ছে আমার সংযোজন পলিমারের কিছু বেসিক ক্লাস। আমি মানে কথাবার্তায় মুছে দিলাম এগুলো সব, কারণ আমি এখানে এখন আরেক ধরনের পলিমার নিয়ে কথাবার্তা। তাহলে ওই সময় কি জেড সমান CN বসাবো, জেড সমান আমরা ওইখানে CN বসালে কিন্তু আমার কাজ হয়ে যাবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমি এখানে একটু তোমাকে ক্রিয়া কৌশল সম্পর্কে কথাবার্তা বলাতে চাই। হ্যাঁ, আমি এই গোটাটা অংশই মুছে দেবো, খালি পলিমার নামটা থাকবে আর আমাদের লাস্ট ডিএনটা রাখলাম, যেটা থাকবে যে পলিমার বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হয় কেমনে। পলিমারে কিন্তু একটা সিম্পল ক্রিয়া কৌশল আছে, পলিমার বিক্রিয়ার একটা সিম্পল ক্রিয়া কৌশল আছে যেগুলো প্রায় প্রত্যেকটা পলিমার ফলো করে। প্রায় প্রত্যেকটা পলিমারাইজেশন বিক্রিয়াতেই ওইটা ফলো করা হয়। যেমন এটার কিছু মেকানিজমের ভেতরে মেকানিজম মোট 3 ধাপে হয়। আর মেকানিজমের আগে যেটা দরকার যে এর টাইপও 3টা। এর টাইপ মানে কয় টাইপের বিক্রিয়াটা হয়। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, 2 নাম্বারটা হচ্ছে অ্যানায়নিক,
আর 3 নাম্বার হচ্ছে ক্যাটায়নিক। ক্যাটায়নিক এই তিনটা। এখন আমরা জাস্ট এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজমটা একটু আলোচনা করব। ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রি রেডিক্যাল, এই প্রত্যেকটা টাইপেরই 3টা করে মানে প্রসেস আছে। বিক্রিয়াটা শেষ হওয়ার মোট 3টা করে প্রসেস আছে। প্রথমত সেটা হয় ইনিশিয়াল অবস্থা, মানে ইনিশিয়েটর। দ্বিতীয় নাম্বার স্টেজকে বলা হচ্ছে প্রোপাগেশন, আর থার্ডকে বলা হচ্ছে টার্মিনেশন। ওকে, ইনিশিয়ালাইজেশন মানে বিক্রিয়া যেখানে স্টার্ট হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রোপাগেশন, মানে বৃদ্ধি স্টেপ। আর ফাইনাল স্টেপ হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন মানে হচ্ছে বিক্রিয়াটা আমার এবার শেষ হইতে হয়। এই ইনিশিয়ালাইজেশনে যেটা হয় 1 নাম্বার স্টেপ, আমি একদম মানে যেটা দরকার যতটুকু ওইটুকুই বলবো, বেশি ইনডেপথে যাব না। 1 নাম্বার স্টেপে যেটা হয় যে এই বিক্রিয়াগুলোতে তোমার কিন্তু জৈব পারক্সাইড ইউজ হয়, বা ফ্রি রেডিক্যাল। জৈব পারক্সাইড মানে অ্যাকচুয়ালি তুমি এটা লিখতে পারো ROOR। এই জৈব পারক্সাইডের সুষম ভাঙ্গন হয়ে ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। এই জৈব পারক্সাইডের সুষম ভাঙ্গন হয়ে ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। যেমন এখান থেকে মোট 2টা আর ফ্রি রেডিক্যাল হয়। এই আর থেকে আমি মোটামুটি পাই হচ্ছে 2টা ফ্রি রেডিক্যাল। সুষম ভাঙ্গনের ফলে অক্সিজেনগুলো আমার বের হয়ে অক্সিজেন গ্যাস আকারে আমি এখান থেকে মোট 2টা ফ্রি রেডিক্যাল পাই। এই ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় হচ্ছে প্রথম, হ্যাঁ এটা প্রথম স্টেপকে বলবো ইনিশিয়াল হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি, এটা আমি বলবো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রোপাগেশন। আমি একটা পলিথিন তৈরিটাই বোঝাই একটু। প্রোপাগেশনে যেটা হয় 2 নাম্বার স্টেপে, প্রোপাগেশনে যেটা হয় যে তোমার প্রোপাগেশনে যেটা হয় যে এই একটা ফ্রি রেডিক্যাল তোমার হিট করে হচ্ছে একটা ইথিনকে। হিট করলে যেটা হয় যে তোমার এখানে হচ্ছে আলটিমেটলি আর CH2 বন্ড CH এর ওপর একটা ডট, এইটা উৎপন্ন হলো। তোমার ওখানে তো ইথিন পরমাণু একটা নাই, ইথিন পরমাণু তো মানে ডাবল বন্ডটা এই জায়গায় চলে গেল আর কি, ডাবল বন্ডটা এর উপরে চলে গেল। হ্যাঁ, এখন এখানে তো ইথিন পরমাণু একটা না, ইথিন পরমাণু অনেকগুলো আছে। এরপরে এটা কি করবে, আরেকটা ইথিন পরমাণুকে ধরবে, এটা আরেকটা ইথিন পরমাণুকে হিট করবে। তাহলে এখানে কী হবে বলতে, এবার এই প্রত্যেকটার সাথে এটা যুক্ত হয়ে যাবে একটা একটা করে, তখন এর সাথে বন্ড ক্রিয়েট হবে আর এই ডাবল বন্ডটা এই জায়গায় চলে যাবে, তাই কি না? আর CH2 এইটা। ওকে, তার মানে এখানে অ্যাকচুয়ালি আমি একটা স্টেপ পেয়ে গেলাম যে এই ইথিনটা এখানে যুক্ত হচ্ছে একটা করে, আমি এটাকে একটা একক ধরতে পারি। এর পরবর্তীতে কী হবে, এর পরবর্তীতে আমার আবার এটা কি করবে, একটা দুইটা 3 নাম্বার স্টেজে যে আমার বিক্রিয়াটা আর কি থার্ড মনোমার তৈরি আর কি, থার্ড মনোমার। দেখো আমার এখানে প্রথমত একটা ছিল, আমি এবার 2টা পাইছি, আমার এরপর 3টা থার্ড মনোমার তৈরি। দেখো এখানে 2টা হলো, 2টা এরপর যুক্ত হলে কি এর সাথে আবার কী হবে বলো তো, এই ইয়েটা যুক্ত হবে না, এসে আবার আরেকটা ইথিন পরমাণু এসে যুক্ত হবে না, ইথিন আরেকটা। এখানে যেটা পাবো সেটা হলো থার্ড মনোমার। হ্যাঁ, যে আর CH2 এই দেখো থার্ড মনোমার, 1 2 3 থার্ড মনোমার। এই থার্ড মনোমার তৈরি হয়ে গেলে এটা ধরো প্রোপাগেট হইতেই থাকবে ভাবে। এটা কিন্তু তোমার বুঝতে পারতেছো তো যে এইটা তোমার আলটিমেটলি কি হয়ে যাবে, একটা পলিমারের দিকে অগ্রসর হচ্ছে, পলিমারকরণের দিকে। তো একদম এর পরের যে লাস্টের স্টেজ হবে এটা প্রোপাগেট মানে বৃদ্ধি পাতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। এরপরে টার্মিনেশন স্টেজে যেটা হয়, টার্মিনেশন স্টেজে একটু তুমি কথাই লিখতে পারবা যে ফ্রি রেডিক্যালের যুক্ত হওয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথেই পলিমারকরণটা শেষ হয়। ফ্রি রেডিক্যালের যুক্ত হওয়ার ক্ষমতা শেষ হলেই
রিঅ্যাকশন কমপ্লিট হয়, রিঅ্যাকশন কমপ্লিট হয়। ক্লিয়ার? এইটা গেল হচ্ছে জৈব মানে তোমার কি বলবো আর কি, তোমার ওই সিম্পল অ্যাডিশন বিক্রিয়ার মেকানিজম, সিম্পল অ্যাডিশন বিক্রিয়ার মেকানিজম এইটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে ইনিশিয়েটর, জৈব পরক্সাইডের ভাঙ্গন, প্রোপাগেশন আর টার্মিনেশন, এই কটাতেই মানে লেখা যায়। এরপরে আমি ডিরেক্ট আমাদের ফাইনাল টপিক্সে ঢুকবো, সেটা হচ্ছে কনডেনসেশন পলিমার। কনডেনসেশন পলিমার, কনডেনসেশন পলিমার হচ্ছে আমার এই চ্যাপ্টারের একদম ভেরি লাস্ট টপিক্স। মানে যেখানে হচ্ছে কি করব, আমরা কোনো পলিমারকে পরস্পরের সাথে যুক্ত করব। মানে দুইটা আমাদের এই যে জায়গায় যে আমার এখানে যেখানে ছিলাম আমরা তখন জুট পলিমারে কিন্তু এরকম কেস হইতো যে একটা যৌগ ওই যৌগর থেকে কিন্তু আমার কি হচ্ছে, ওই যৌগই কিন্তু একটার সাথে একটা যুক্ত হচ্ছে, কিন্তু ঘনীভবন পলিমারে তো আমার এই জিনিসটা কিন্তু হয় না। কনডেনসেশন ওইখানে কিন্তু এইটা হয় না, ওইখানে দুইটা ভিন্ন ভিন্ন যৌগের সাথে বিক্রিয়া হয়, দুইটা ভিন্ন ভিন্ন যৌগের সাথে বিক্রিয়া হয় যেমন, এবং মনোমার ক্রিয়েট করে, তারপরে তার পলিমার তৈরি হয়। আমি এবার জাস্ট মনোমার তৈরি হয়ে তোমাকে এখানে দেখাবো বিক্রিয়াগুলোতে। প্রথমত আমি দেখবো হচ্ছে কনডেনসেশন পলিমারে নাইলন 66, নাইলন 66 এটা 9-10-এ ছিল, তোমরা অনেকে বাদ দিয়ে আসছো জানি। নাইলন 66 পলিমারটা অ্যাকচুয়ালি 66 বলা হচ্ছে কার্বন সংখ্যা, নাইলনের অনেক ভাগ আছে, নাইলন 6, নাইলন 6:10, নাইলন 6:4, অনেক 6 হচ্ছে কার্বন নাম্বার, দুইটা যৌগের কার্বন নাম্বার। প্রথমত একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, দুইটার বিক্রিয়াই হয় হচ্ছে নাইলন 66। অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডের মধ্যে কথাগুলো একটু বলতেছিলাম আমি, কিন্তু পাবলিশ করি নাই, বাট যতটুকু দেখো ততটুকু এখানে তুমি পেয়ে যাচ্ছ। অ্যাডিপিক অ্যাসিড, তাহলে অ্যাডিপিক অ্যাসিড মানে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিড। সেটা কীরকম হবে? COOH CH2 4, মানে এর 4টা CH2 আছে, COOH। দেখো এটা কিন্তু এটাকে বলা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, এটার নামই হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। প্লাস কি বললাম, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন NH2 CH2 6 NH2, এটা হচ্ছে আমার হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এই কার্বন নাম্বার দেওয়া মানে আমার এখানে কি হচ্ছে বলো তো, 6:6 হচ্ছে, এখানেও কার্বন 6, ওখানেও কার্বন 6। তাহলে যে বিষয়টা এখানে দাঁড়াবে, অ্যাকচুয়ালি এই মনোমারটা তৈরি হয় এই দুইটা, মানে প্রায় ম্যাক্সিমাম কেসে তুমি দেখবা যে ঘনীভবন পলিমারে আমার ওখানে এ টার্মে যাচ্ছিল, বাট এইখানে যে টার্মটা যাবে সেটা হচ্ছে, ধরো আমার A+B বিক্রিয়া করছে করে আমার টার্মটা কিছু AB ফর্মে যাবে, AB এই ফর্মে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কনডেনসেশন পলিমারের রুল। ওখানে যেমন এই হচ্ছিল, এখানে হচ্ছে এটা, তার মানে এখানে মনোমারকে বলতো AB মনোমার না, এই AB দুইটা মিলিত হয়ে যেটা আসছে সেটা হচ্ছে আমার মনোমার। তাহলে এখানে যেটা হবে যে এখান থেকে একটা OH আর এখান থেকে একটা H চলে যাবে, চলে দিলে আমি এখানে যে যৌগটা পাবো সেটা হচ্ছে COOH, এখানে হচ্ছে আমার CH2 4। হ্যাঁ, এখানে CH2 4 হবে, এই অংশটাতে আমার CH2 4 হবে। CH2 4 CONH CH2 6 NH2। এবার মজা বুঝবা, এটা আমার মনোমার। পলিমার খুব ইজি এখান থেকে লেখা। দেখো এর পরবর্তী কেসে যেটা দাঁড়াবে যে এই পাশ থেকে একটা হাইড্রোজেন যাবে, মানে এটা পরবর্তীতে এই পাশটা কি হয় বলো তো ভাই, এই পাশটা আরেকটা এর সাথে যুক্ত হবে, তাহলে এখান থেকে এই হাইড্রোজেন যাবে আর এই পাশ থেকে আরেকটা কি OH এর মূলের সাথে যুক্ত হবে সে, কারণ এখান থেকে একটা OH চলে যাবে। তার মানে আমি যদি পলিমারাইজেশন স্টেটটা লিখতে চাই, পলিমার অবস্থাটা, তাহলে আমি এই জিনিসটা লিখবো। আমি লিখতেছি, দেখো যে বুঝতে পারো কিনা। আমি লিখবো যে OC বন্ড CH2 4 বন্ড CONH বন্ড CH2 6 NH। এইটা হচ্ছে নাইলনের পলিমার। ক্লিয়ার? বোঝা গেছে?
বিষয়টা ক্লিয়ার? এটাই হচ্ছে কাহিনী, যে এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা ওইচ চলে যায়, আমার পলিমারটা তৈরি করবে। এরপরে যেটা আসবে যে দ্বিতীয়ত, আমি এটা এখানে রাখলাম, এটা নাইলন 6 পলিমার। দ্বিতীয়ত আমার একটা বিষয় আসবে, সেটা হচ্ছে টেরিলিন নামে একটা পলিমার তৈরি করবো আমরা। টেরিলিন টেরিলিনের জন্য আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল। দুইটা আমি একটা তোমাদের জন্য সহজ সিস্টেম করে দিই, সহজ একদম, যেটা করবা, যে যখন ঘনীভবন পলিমারটা তুমি দেখবা, ঘনীভবন পলিমার লেখা খুব সহজ, দুইটা পানি বের করে দিলে মোটামুটি হয়ে যায় ম্যাক্সিমাম কেসেই। তুমি ঘনীভবন পলিমার তোমার বই থেকে দেখবা বা যেখান থেকে দেখো না, আমার এটা সহই, আরও কিছু যদি পড়তে চাও তুমি দুইটা জিনিস করবা। অনেক পলিমার আছে যারা আরও এক্সট্রা পড়তে চাও, পলিমার দেখে তুমি এখানে দুইটা তাদের মনোমারের নামটা মনে রাখবা, যে কার কার বিক্রিয়া এটা তৈরি হয়। তুমি এটা যদি মনে করে রাখতে পারো, বিক্রিয়ার জীবনও মনে করার দরকার নাই, একবার দেখে নিবা যে ওখান থেকে পানি কোন কোন স্টেজে বের হচ্ছে, ও হয়ে গেল। আমি কিন্তু এটা আমি মনে রাখি না, আমি জানি এইখান থেকে হয়, তার মানে এখান থেকে একটা পানি বের হবে, পানি বের হয়ে গেল, এই আমার এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে আমার পলিমার যোগটা, এখান থেকে একটা এইচ, এখান থেকে ওইচ, মানে একটা লাস্টের থেকে আর একটা ফার্স্টের থেকে যাবে, এইভাবে যুক্ত হতে আসছে। ক্লিয়ার? ওকে। টেরিলিনের জন্য যেটা লাগে, দুইটা আমার মনোমার টাইপের প্রোডাক্ট লাগে, সেটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। কি বললাম? টেরিথ্যালিক অ্যাসিড প্লাস ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল দুইটা জিনিস লাগে। এই টেরিথ্যালিক অ্যাসিড তুমি যখন বানাতে হবে না, এখন টেরিথ্যালিক অ্যাসিডটা তোমার চিনতে হবে। টেরিথ্যালিক অ্যাসিড অ্যাকচুয়ালি এইটা বেনজিন ডাইওয়িক অ্যাসিড। ওকে, বেনজিনের 1,4 দুইটা পজিশনে দুইটা OH যুক্ত আছে, এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু এটারই নাম হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। ওকে, এটার নাম হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বেনজিন ডাইওক্সাইড বলা যায় না, কারণ এগুলোর নামই হচ্ছে এভাবে করা হয়, যে ডাইকার্বক্সিলের নামকরণ এই সিস্টেমগুলোতে করা হয়, এটাকে অ্যাডিপিক অ্যাসিডই বলতে পারবো আমরা। ওকে, এইটা করার জন্য তোমার কিছুই করতে হয় না। তুমি যদি প্যারাজাইলিনকে তুমি যদি করো, এটা কিন্তু প্যারাজাইলিন বলে। এখান থেকে একটা জাইলিন বলতাম, 4 নম্বরের একটা সিরিজ থাকে, তাকে আমরা বলবো হচ্ছে প্যারাজাইলিন। এটা কিন্তু ভুল যেন না হয়, এটাকে তোমরা আবার টলুইন বলো না, প্যারাটলুইন, এগুলো ভাবি যাবে বলো না, দুইটা যুক্ত থাকলে তাকে আমরা জাইলিন বলতাম। ওকে, এটাকে বলো প্যারাজাইলিন। প্যারাজাইলিনের সাথে তুমি যদি যুক্ত করো, মানে তুমি যদি প্যারাজাইলিনকে জারণ করো অক্সিজেন সংযোগ করে উইথ ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, তুমি এখান থেকে টেরিথ্যালিক অ্যাসিড পেয়ে যাবো। এখান থেকে তুমি পেয়ে যাবো হচ্ছে আমার টেরিথ্যালিক অ্যাসিড। এবং ইথিলিন গ্লাইকল কিন্তু আমাদের খুব পরিচিত একটা যৌগ। ইথিলিন গ্লাইকল কিন্তু আমাদের একটা পরিচিত যৌগ। এর সাথে তুমি এখন কী করবে, ইথিলিন গ্লাইকল যুক্ত করতে চাও। ইথিলিন গ্লাইকল, তাহলে ইথিলিন গ্লাইকল যুক্ত করলে কী হয়, এরকম দেখতে না, OH CH2OH, এটা আমার ইথিলিন গ্লাইকল না, এটা কিন্তু ইথিলিন গ্লাইকল। তাহলে এখান থেকে কী হবে বলতে পারো? এখান থেকে অ্যাকচুয়ালি কিছুই হবে না, তোমার এই একটা H আর একটা OH বের হয়ে যাবে, একটা H আর একটা OH বের হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো তো বিষয়টা, যে আমার এখানে হচ্ছে এই যৌগ, তুমি এখানে COOH লিখতেছো, এবং এখানে তোমার হচ্ছে কি বলতো, COO CH2OH। তুমি এটাকে একটু বাঁকা করে লিখতে পারো, বাঁকা করে লিখলে যেটা হবে যে আবার পরবর্তী এখান থেকে একটা OH যাবে আর এখান থেকে একটা H যাবে, তাই না? এটাই তো কাহিনী। ওখান থেকে একটা OH যাবে, এখান থেকে একটা H যাবে, তার মানে এইভাবে শোয়াই লিখি আমি একটু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা OH আর একটা H গেলে আমি আলটিমেটলি কী পাবো বলো তো? হ্যাঁ, এখান থেকে পাবো হচ্ছে আমি একটা আমার O, এখানে পাবো একটা CO, এই পাশে হচ্ছে একটা CO, এখানে হচ্ছে পাবো হচ্ছে আমার CH2O। ওকে, মানে অ্যাকচুয়ালি দুইটা কেস হইতে পারে তোমার এখান থেকে, যে এখান থেকে একটা OH যাইতে পারে, OH আর HOH, সিম্পল। আলটিমেটলি তুমি এটা পাবা। এইটাকে আমরা বলি হচ্ছে আমার টেরিথ্যালিক অ্যাসিড, ইথিলিন গ্লাইকল থেকে টেরিলিন।
এই যৌগটাকে বলা হচ্ছে টেরিলিন, সিও। এখান থেকে একটা এইচ আর এখান থেকে একটা ওইচ যাবে, হ্যাঁ, এখান থেকে আমার এখান থেকে একটা ওইচ আর এখান থেকে একটা এইচ যাবে, মানে সিও হবে এখানে, সিওএইচ এই পাশে একটা থাকতেছে আর এই পাশে একটা সিও তৈরি হবে, মানে সিও তৈরি হবে, সরি সি একটাও থাকবে, সি একটাও, আর এখানে থাকবে হচ্ছে আমার এইচ। ওকে, এই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে আমার টেরিলিনের পলিমার, অর্থাৎ এক পাশের ওএইচ আর এই পাশের আরেকটার সাথে আরেকটা ওএইচ, মানে আলটিমেটলি আমার মনোমত কিন্তু এইটা সিও, মানে এখান থেকে ওএইচ গেছে CH3, এখানে CH2 OH। ওকে, মানে একটার ওএইচ যুক্ত হয়েছে আর একটার ওএইচ বের হয়ে আসতেছে, একটার ওএইচ যুক্ত হইতেছে আর একটার ওএইচ বের হয়ে আসতেছে। কনসেপ্টটা কিন্তু এটাই, একটা ওএইচ যুক্ত হবে আর একটা ওএইচ বের হয়ে আসবে, হ্যাঁ, সিও আর এখানে একটা সিও থাকবে তো আগেই, সিও CH2O, সিও এখানে একটা সিও থাকবে, হ্যাঁ, সিও CH2O। ওকে, এটা গেল হচ্ছে আমার তোমার টেরিলিনের পলিমার আর কি। আমি আরেকবার লিখে দিই, এক পাশে তোমার অবশ্যই বের হচ্ছে নাকি বের হবে না, অবশ্যই বের হবে। তাহলে এই দেখো, খেয়াল করো, আমার একটু মিস্টেক হয়েছিল, সিও এখানে আমার থাকবে কি সিও CH2O, এটা হচ্ছে আমার টেরিলিনের পলিমার বা টেরিথিলিক অ্যাসিড। এরপরে যেটা আসবে 3 নাম্বারে আমরা লিখবো হচ্ছে ব্যাকেলাইট নামে একটা পলিমার, ব্যাকেলাইট। 3 নাম্বার হচ্ছে ব্যাকেলাইট নামে একটা পলিমার, ব্যাকেলাইট তোমার হচ্ছে মিথানল আর ফেনলের একটা পলিমার, মিথানল আর ফেনল। মিথানল হচ্ছে দেখো এনমল CH2, এটাকে আমরা মিথানল বলতে পারি, CH2 হচ্ছে আমার মিথানল, প্লাস ফেনল হচ্ছে আমি নেব হচ্ছে এনমল, এটা মনে রাখতে হবে, এনমল ফেনল OH। এখানে যেটা হয় তোমার এই OH-টা যুক্ত থাকে, তো এই CH2 মানে দুইটা, মানে পরস্পর যখন দুইটা যুক্ত হয়, এই একটা অক্সিজেন আর একাধিক, আমি দেখাচ্ছি একাধিক দুইটা মানে বেনজিন মানে ফেনল থেকে প্রতিস্থাপন হওয়ার ফলে H2 আকারে পানি বের হতে থাকে, হ্যাঁ, কনসেপ্ট হচ্ছে এরকম, বেনজিন বলয় থেকে আর কি এখানে অবসান ঘটে। আমি একটু এভাবে তোমাদের আঁকায় দেখাই, এখানে একটা বেনজিন, এই প্রসেসটা ফলো করবা, মানে পরপর 3টা এভাবে আঁকায় নেবা, এখানে একটা বেনজিন আর আমি নিচে আর একটা বেনজিন প্লট করে দিলাম, এখানে একটা বেনজিন, 3টা বেনজিন বলে আমি প্লট করে দিলাম এখানে তোমাকে, দিয়ে বোঝাবো যে কী হচ্ছে। তাহলে এখান থেকে একটা হাত বেরোবে, আমার এখান থেকে একটা হাত বেরোবে, ওকে, এনমল বলতে তিনটাতে আমি দেখাইতে পারি। তো এই CH2 অক্সিজেন একটা থাকবে, এই CH2টা কী হবে, এখান থেকে বের হয়ে আসবে, CH2টা বের হয়ে দেখো এইভাবে যুক্ত হবে, CH2 এভাবে যুক্ত হবে, এই দুইটার ভেতরে একটা CH2 যুক্ত হবে, ক্লিয়ার। আর OH তো আমার ছিলই, OH তো আমার যে হয়েছিল ওভাবে বসবে, OH এখানে একটা, OH এখানে একটা, OH এখানে একটা, এটা কিন্তু আমার যে হয়েছিল এভাবেই বসবে আপ টু এন পর্যন্ত। এটাকে আমরা বলি হচ্ছে ব্যাকেলাইট। এটা একটা খুবই শক্ত প্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক আর কি। এই একটা পলিমার গেল, আরেকটা পলিমার আছে ইজি আর কি, আমি এটা মুছে দিই, লিখি এই উপরের অংশটাকে মুছে দিই, দিয়ে আমি আরও কিছু পলিমার তোমাদের দেখাবো আজকে, দিয়ে শেষ করবো। এটাও মুছে দিই, আরেকটা পলিমার একটু দেখাই দিই, সেটা হচ্ছে ট্রাইঅক্সান। এটা এক ধরনের পলিমার, ট্রাইঅক্সান পলিমার বলে বলবে, এক ধরনের ট্রাইমার বলতে পারো তুমি। ট্রাইঅক্সান হচ্ছে 3 মোল মিথানলের সাথে বিক্রিয়া, 3 মোল মিথানল CH2O, 3 মোল মিথানল পলিমার হয়ে উৎপন্ন করা হচ্ছে ট্রাইঅক্সান নামে একটা যৌগ, যাকে আমরা প্যারালডিহাইডও বলি, যেটা ঘুমের ওষুধ। দেখো কিছুই না, CH2O, CH2O, এটাকে বলে হচ্ছে ট্রাইঅক্সান, এটাকে প্যারালডিহাইডও বলে, প্যারালডিহাইড। এটাও কিন্তু এটা ঘুমের ওষুধ ইউজ হয়, ঘুমের ওষুধ প্যারালডিহাইড। ওকে, ট্রাইঅক্সান একটা পলিমার, আর একটা গেল আমরা। এরপর আমরা একটা যৌগ দেখব, যার নাম হচ্ছে হেক্সামিন। হেক্সামিন কিছুই না, হেক্সামিন হচ্ছে
মিথানেল আর অ্যামোনিয়ার মিশ্রণ। হ্যাঁ, হেক্সামিন হচ্ছে 6 মোল মিথানেল HCHO আর 4 মোল NH3 এর মিশ্রণ। আমি একটু বড় চিত্র আঁকাবো এই জায়গায়, এই জন্য একটু মুছে নিই, তারপর আরও কিছু তোমাদের পলিমার দেখাবো। চিত্রটা হচ্ছে একটু তোমাদের মনে হতে পারে, দেখো এরকম CH2 মানে মোট 3টা CH2 আমার এখানে ইউজ হবে, 6CH2O 3টা হবে, মোট 6টা হবে আর কি, তাই না? CH2O না, 6CH2O, হ্যাঁ, মানে 6টা CH2 ইউজ হবে এখানে, আর বাকিগুলো তো পানি আকারে বের হয়ে যায়। বিষয়টা খেয়াল করো। এবং 4 মোল তোমার পানি আছে। এই CH2 সরি NH3 এর 4 মোল, এই CH2-র সাথে নাইট্রোজেন বন্ড ক্রিয়েট করবে, নাইট্রোজেন। হ্যাঁ, এখানে আমার আরেকটা CH2, এরপরে আমার সেটা কী করবে বলো তো, আরেকটা নাইট্রোজেনের সাথে বন্ড ক্রিয়েট করবে। এইটা আরেকটা CH2-র সাথে বন্ড ক্রিয়েট করবে, এইটা আমার আরেকটা নাইট্রোজেনের সাথে বন্ড ক্রিয়েট করবে। এই তো দেখো নাইট্রোজেনের কিন্তু 3টা হাত থাকে, নাইট্রোজেনের 3টা হাত থাকে, কিন্তু সেটা কী করতেছে না। এখানে তো আরও 3টা হাত আছে নাইট্রোজেন, সেটা কী হবে, সেটা যুক্ত হবে হচ্ছে মোট 4 মোল, 4টা নাইট্রোজেন অণু আছে না এখানে, আমার মোট 4টা আছে, কিন্তু এই 4টা আমার কী করবে বলো তো, মোট আরেকটা নাইট্রোজেন লাগবে। এই আরেকটা নাইট্রোজেন মিডলে বসাই দাও, মাঝখানে বসালে যেটা হবে যে এই নাইট্রোজেনের সাথে এবার আরও 3টা CH2 হয়ে যুক্ত হয়, CH2। এই জিনিসটাকে বলা হচ্ছে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। তো হেক্সাঅ্যামিন, তাহলে এটা মনে রাখবে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। এই হচ্ছে কিছু পলিমার। আমরা আরও কিছু পলিমার একটু দেখব। ওকে ভাই, তাহলে আমরা আরও কিছু পলিমার দেখতে চাইছিলাম, সেটা হচ্ছে এখন এইটা আর 3টা বাকি আছে, সেটা একটু দেখে শেষ করব। প্রথমত মেলামাইন, এটা কিন্তু তোমাদের খুব জানাশোনা একটা যৌগ। মেলামাইন কিন্তু আমাদের জন্য, আমাদের যেসব থালাবাটি হয়ে গেলে মেলামাইন থেকেই হয়ে থাকে। এগুলো এক ধরনের তোমার থার্মোসেটিং প্লাস্টিক। আলটিমেটলি মেলামাইন আমাদের জন্য ক্ষতিকারক। মেলামাইনে আমাদের কোনো কিছু খাওয়া উচিত নয়, কারণ একটু পরে বুঝতে পারবা। মেলামাইন উৎপন্ন মূলত ইউরিয়া থেকে। কী থেকে উৎপন্ন হয়? ইউরিয়া থেকে। 3 মোল ইউরিয়া, NH2CO NH2, এখান থেকে উৎপন্ন হচ্ছে আমার মেলামাইন যৌগ। আমার লাগে হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, হচ্ছে এই জায়গায় টাইটানিয়াম অক্সাইড হচ্ছে আমার এই জায়গায় প্রভাবক হিসেবে ইউজ হয়। হইলে আমি এখান থেকে যে প্রোডাক্টটা পাই সেটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। মেলামাইন NC ডাবল বন্ড NC ডাবল বন্ড NC ডাবল বন্ড। দেখো নাইট্রোজেন হাতগুলো ফিল আপ হয়ে গেল। এখন কী হবে যে আরও আমার কিন্তু আছে তোমার অ্যামিনগুলো আছে। হ্যাঁ, তো অ্যামিনগুলো কী হবে ভাই বলো তো? মোট 6টা অ্যামিন, 1 2 3 2 হচ্ছে 6টা নাইট্রোজেন আছে। অ্যামিনগুলো কী হবে, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে অ্যামিন যুক্ত হয়ে যাবে। এইটাকে বলা হচ্ছে মেলামাইন। এই মেলামাইন আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, কারণ মেলামাইন কি করে জানো? মেলামাইন আমাদের শরীরে সায়ানো ইউরিক অ্যাসিড উৎপন্ন করে। সায়ানো ইউরিক অ্যাসিড উৎপন্ন করে। এই সায়ানো ইউরিক অ্যাসিডটা যেটা করে যে আমাদের কিডনিকে বিকলাঙ্গ করে দেয়, আলটিমেটলি কিডনিতে পাথর সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। এই মেলামাইন এটা হচ্ছে কিডনির জন্য ক্ষতিকারক। কিডনি আমাদের বৃক্কের জন্য অনেক ক্ষতিকারক একটা উপাদান মেলামাইন। এটাও একটা, কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এখন এটার কার্যকারিতা আমার কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেলাডুর। মেলাডুর হচ্ছে তোমার এই সম্পর্কে জানা লাগবে যে মেলাডুরটা অ্যাকচুয়ালি কার সাথে তৈরি। এটা তুমি যদি জানো তাহলেই হয়ে যাবে। মেলাডুর হচ্ছে একটা মেলামাইন আর ফর্মালডিহাইড বা মিথানলের যৌগ। মেলামাইন আর ফর্মালডিহাইডের যৌগ হচ্ছে আমার মেলাডুর। তা আমার একটু আগে আমি এখানে আঁকালাম হচ্ছে আমার মেলামাইন। এই মেলামাইন NH2 N মোল প্লাস আমার লাগে হচ্ছে N মোল HCHO। এই দুটো মিশ্রিত হয়ে উৎপন্ন করা হচ্ছে আমার মেলাডুরে কিছুই হয় না। এই যৌগগুলোতে অ্যাকচুয়ালি আমার
হ্যাঁ, আমি এখানে সি নাও দিতে পারতাম। হ্যাঁ, এখানে আমি দিতাম হচ্ছে একটা NH2। হ্যাঁ, আমার এখানে একটা NH2 যেটা ছিল এর সাথে এখন আমার কাহিনীটা হবে যে এই CHOটা এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে, আমার তো NH ছিলই, আর এই CHO থেকে উৎপন্ন হচ্ছে CH2OH এর সাথে অ্যাড হয়। CH2OH হচ্ছে এর সাথে এসে অ্যাড হয়, এখানে আমার NH2 ছিল। আমি এখানে কিছুই করিনি, আমি এই সব জায়গা থেকে কার্বনগুলোকে বিনষ্ট করেছি, মানে জাস্ট এই হয়টা আনতেছি। এটা হচ্ছে আমার কার্বন একটা গেছে, এই কার্বন একটা, এখানে আমার একটা কার্বন, আমি এভাবে আঁকাইছি আর কি, বেনজিন যেভাবে প্লট করি। এটা দ্বারা আমি ডাবল বন্ড শো করছি যেখানে ডাবল বন্ড আছে। ওকে, তো এই হচ্ছে কাহিনী যে NH2 গুলো এভাবে লেখা যায়। এটা হচ্ছে মেলাডুরের প্রধান যৌগ। এখন এর পরবর্তী যেটা হবে যে এদের ভিতরে আরেকটা মেলাডুর প্লাস আরেকটা মেলাডুর, আরেকটা তোমার এই মাধ্যমিক যৌগ, এইটা 2 মোল রিয়াক্ট করে এখানে আরেক মোল বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে এখান থেকে একটা OH যায়, H যায়, আর আরেক মোল থেকে আরেকটা OH যায়। হ্যাঁ, মানে যৌগটা অ্যাকচুয়ালি দেখতে এরকম হয় কিছুটা, যে এই পাশে আমার এরকমই থাকবে। আমি কি এখানে আঁকাই দেবো যৌগটা? এখানে আঁকাই দিই। আলটিমেটলি আমার যে পলিমারটা হবে সেটা দেখতে হচ্ছে এরকম। পলিমারটা হবে হচ্ছে দেখতে কিছুটা এরকম। আমি এই সাইডে আঁকাই দিই। এখানে আমার N C N C N C N, আমার এখানে NH একটা বন্ড ফাঁকা, এখানে আমার NH2, এখানে আমার NH। এখন কি দেখো তো একটা জিনিস খেয়াল করো তো, এখানে CH2টা থাকবে, বাট একটা H কিন্তু চলে যাবে, আর একটা OH থেকে পানি বের হয়ে যাবে। তার মানে এখানে একটা ও এর পর বাকিটা সেম, বাকিটা এটা ও লিখলা তো, ও লেখার পরে এই স্ট্রাকচারটা এই পাশে আরেকটা হবে। কিভাবে দেখো, ONH জাস্ট, তারপর হচ্ছে আরেকটা আমার সিমিলার স্ট্রাকচার, তারপর আমার আরেকটা ওই সিমিলার স্ট্রাকচার, যেখানে আমার NH2, আমার এখানে একটা NH থাকবে যেটা এভাবে বের হয়ে গেছে, আর এখানে ডাবল বন্ড ক্রিয়েট হচ্ছে। জাস্ট এই স্ট্রাকচারটা হচ্ছে আমার মেলাডুর। ক্লিয়ার? যে এইটার এখান থেকে একটা H আর একটা থেকে একটা OH চলে যাচ্ছে, আলটিমেটলি তো অক্সিজেন অনুটাই থাকতেছে ওই জায়গায় আমার। ওকে, একটা OH H চলে যায়, আমার এই অক্সিজেনটা থাকতেছে, মানে মাইনাস আর কি, এখান থেকে আমার কী হচ্ছে বলতো প্লাস N সংখ্যক পানি উৎপন্ন হচ্ছে, প্রত্যেকটা থেকে পানি বের হয়, যেগুলো আমার যৌগুলো থাকতেছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। লাস্ট একদম আমাদের এইটাই একদম লাস্ট পলিমারের যৌগ, ফর্মালডিহাইড রেজিন। প্রত্যেকটার সাথে বিক্রিয়া আসছে, যেমন ইউরিয়ার নিজের একটা বিক্রিয়া দেখলাম মেলামাইনের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া দেখলাম, আর ইউরিয়ার সাথে ফর্মালডিহাইডের আর একটা বিক্রিয়া দেখবো। আর ইউরিয়া ফর্মাল হচ্ছে HCHO আমার ফর্মালডিহাইড। হ্যাঁ, তুমি HCHO লিখো, আমি কী লিখতেছি লাস্টে সেগুলো, HCHOটাকে আমি কী লিখলাম ভাই, HCHO মানে ফর্মালডিহাইড লিখবো। আমি অ্যাকচুয়ালি CH2 মানে CH2 ওটা চিন্তা করতেছিলাম, তো এই কারণে ওটা লিখে ফেলেছি। প্লাস আমার কি, আমার এটা হচ্ছে আমার CONH, এটা হচ্ছে আমার ইউরিয়া। এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, সেটা দেখতে কিছু এরকম। CH2 থাকে, একটা অক্সিজেন, আর এখান থেকে দুইটা হাইড্রোজেন বেরোয়, একটা অক্সিজেন আর এখান থেকে দুইটা হাইড্রোজেন বেরোয়, তাহলে হয় হচ্ছে যোগটা কিছুটা দেখতে এরকম, CH2 NH CO NH। এটা হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। এগুলো থার্মোসেটিং প্লাস্টিক, মেলাডুর থার্মোসেটিং প্লাস্টিক। এগুলো কিন্তু তোমার খুবই দরকারি, মানে শক্ত হয়। ব্যাকেলাইট তো অত্যধিক শক্ত জিনিস হয়। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। এগুলো সব পলিমার। এতগুলো পলিমারাইজেশন আমরা দেখছি অর্গানিক কেমিস্ট্রি শুরু থেকে, আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু পড়ছি আমরা। অর্গানিকের ভয়ভীতি আশা করি দূর করতে পারবো এগুলো দেখে, আরও ভয়ভীতি দূর হবে। এখন আমরা যদি কিছু কোশ্চেন আলোচনা করি, সেটা অবশ্যই আমার এই টপিক্সের ভেতরেই, মানে টপিক্স বলতে আমার কোর্সের ভেতরে, টপিক্সের ভেতরে না, আমার টপিক্সটা পড়ানো উচিত। টপিক্সগুলো এখন ইউটিলাইজ করতে হয় ঠিকঠাক করে। তো এই ইউটিলাইজেশনটা দরকার, এই ইউটিলাইজেশনটা সবাই মাথায় রাখবা যে কীভাবে কী হচ্ছে। আলটিমেটলি তোমাদের একটা কাজ থাকবে হচ্ছে, এই লাস্ট লেকচার শেষ, এখন তোমরা যতদিন ধরে যতগুলো ক্লাস সবগুলো করছো, সবগুলো ক্লাস একটা খাতায় সুন্দর করে নোট বা PDF আকারে তোমরা নিজেদের জন্য সংগ্রহ করে রাখতে পারো, সাবমিট করতে পারো, আমাকে আমি দেখতে পারি। কারো যদি মনে হয় ভাই একটু আপনি আমি লেকচারটা কমপ্লিট করছি, আমার খাতায় লেখা, আপনাকে PDF সেন্ড করতেছে, আপনি একটু আমাকে
দেখে দেন চেক করে ভুল হয়েছে নাকি, আমি সেই চেকিংটা তোমাদের পার্সোনালি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আদারওয়াইজ যে কোনো প্রবলেম বা এখানের কিছু কোশ্চেন কিছু না পারলে না বুঝলে তুমি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। যতটুকু দরকার তার চেয়ে আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আর হয়তো অনেক কিছু দিতে পারিনি তোমাদের, হয়তো অনেক কিছুই মতো নাও হতে পারে, যদি না হয় অবশ্যই সেটাকে একটু ক্ষমাসীন দৃষ্টিতে দেখবা। আর কোনো যদি কোথাও ভুল থাকে সেটা দেখাই দিবা। হ্যাঁ, ক্লাস নিতে নিতে অনেক সময় হইতেই পারে যে অনেক কিছু মিস্টেক হয়ে যাচ্ছে, খুবই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। কিন্তু তো যদি মনে করো ভাই আপনি এখানে একটু ভুল করছিলেন, মানে ডিরেক্ট তুমি আমাকে জানাই দেবা যে এটা অবশ্যই কিন্তু কাম্য নয়, আমার ভুল, অবশ্যই আমার এটা করা ঠিক হয় নাই, তো সেটা তোমরা জানাই দিবে আমাকে কিন্তু অবশ্যই। ওকে, তো ক্লাসগুলো আশা করি তোমাদের জন্য কাজে আসবে, বিশেষ করে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে তো একদম 100% কমন পাবে, এটা আমি শিওর। অ্যাডমিশন টেস্ট তো অ্যাকচুয়ালি মানে একটা কী বলবো, হিউজ সিলেবাসের জায়গায় অনেক কিছু নতুন নতুন আছে, ওইটা আমি প্রায় বলতে পারি। তাও ওইখান থেকে তুমি প্রায় 95% সেখান থেকে কমন পাওয়া। দুই একটা কোশ্চেন আসবে প্রত্যেকের, যেটা কেউ কখনো দেখেনি বা পারবে না, বা ওইটার জন্য তোমার কোনো বাংলাদেশের সব টপ মোস্ট জায়গাতেও তোমার চান্স পাইতে কোনো প্রবলেম হবে না। তুমি যদি সব জায়গায় অ্যারাউন্ড 70 to 80% মার্কস দিয়ে আসো, তোমার তো হয়ে গেল, তোমাকে তো 95% আমি পাইতে বলিনি। তুমি 80% ক্লিয়ার করে আসো না, সেটাই মোর দেন ইনাফ। কমন জিনিসগুলো কোনোভাবেই মিস্টেক হওয়া যাবে না, না না। মনে করতে হবে যে যেটা আমি পড়তেছি না সেটাই পরীক্ষায় আসবে, যেটা আমি এখান থেকে বাদ দিচ্ছি পরীক্ষায় সেটাই আসবে, সেটা আমি একটু দেখে আইডিয়া করে নিই না। আমার এমন না যে আমি একটা জিনিস যদি কখনোই না দেখি, আর যেটা আমি একবার দেখছি তাও কিন্তু আমার একটু স্নায়ুতে আমার কিন্তু উত্তেজনা সৃষ্টি করবে যে আমি এটা দেখছিলাম এই জায়গায়। তো আলটিমেটলি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে পড়াগুলো কমপ্লিট করা, যে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা। নেক্সট আরও কিছু ক্লাস থাকবে, নেক্সট ক্লাসগুলোতে আমরা কিছু প্রবলেম, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, মেডিকেল কোশ্চেন আলোচনা করব। সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।